আমরা সবাই জানি যে লবণ পানিতে গুলে যায়, কিন্তু ধরুন বালি, সেটা তো মেশালে যায় না। দুটোই তো দেখতে কঠিন পদার্থ, তাহলে একটা পানিতে মিশে একদম অদৃশ্য হয়ে যায় আর অন্যটা পাত্রের নিচে পড়ে থাকে কেন? এই সহজ দেখতে প্রশ্নের মধ্যেই কিন্তু রসায়নের একটা দারুণ রহস্য লুকিয়ে আছে। আর সেই রহস্যের নামই হল দ্রাব্যতা বা সলিউবিলিটি। ব্যাপারটা কিন্তু শুধু চায়ে চিনি মেশানোর মধ্যে সীমাবদ্ধ নেই। আমাদের শরীরে কিডনিতে পাথর কেন জমে, বা ধরুন কারখানায় কিভাবে একটা রাসায়নিকের মিশ্রণ থেকে নির্দিষ্ট জিনিস আলাদা করা হয়, তার সবকিছুর পেছনেই এই দ্রাব্যতার খেলা। তার মানে এই একটা ধারণা বুঝতে পারলে আমাদের চারপাশের অনেক কিছুর কারণই পরিষ্কার হয়ে যাবে। তাহলে চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। একেবারে শুরু থেকে যদি বলি, এই যে আমরা বলছি একটা জিনিস দ্রবীভূত হয়, এর মানেটা আসলে কি? খুব সহজভাবে বললে নির্দিষ্ট তাপমাত্রায় একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবক, যেমন ধরুন পানি, সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য যেমন লবণ নিজের মধ্যে গুলে নিতে পারে, সেটাই হলো তার দ্রাব্যতা। এখানে আসল কথাটা হলো সর্বোচ্চ পরিমাণ। একটা গ্লাস পানিতে আপনি 1 চামচ 2 চামচ লবণ গুলতে পারবেন, কিন্তু একটা সময় দেখবেন আর লবণ ঘুলছে না। নিচে জমা হচ্ছে। হ্যাঁ, নিচে জমা হচ্ছে। ওই অবস্থাকেই বলে সম্পৃক্ত দ্রবণ। আর ওই পর্যন্ত পৌঁছতে যতখানি লবণ লেগেছে, সেটাই তার দ্রাব্যতা। আচ্ছা, তার মানে প্রত্যেকটা লবণের জন্য এই দ্রবীভূত হওয়ার একটা সীমা আছে। কিন্তু রসায়নবিদরা এই সীমাটা মাপেন কিভাবে? আর এই মাপটা কি আমাদের কোনো ভবিষ্যৎবাণী করতে সাহায্য করে? ঠিক এখানেই দুটো দারুণ আইডিয়া চলে আসে। একটাকে আমরা বলি দ্রব্যতা গুণফল বা কেএসপি, আর অন্যটা হলো আয়নিক গুণফল বা আইপি। নামগুলো একটু খটমটে লাগতে পারে, কিন্তু ধারণাটা খুব সহজ। ভাবুন, কেএসপি হলো একটা লবণের জন্য প্রকৃতির বেঁধে দেওয়া একটা ম্যাজিক নাম্বার, একটা সর্বোচ্চ সীমা আর কি। একটা সম্পৃক্ত দ্রবণে আয়নগুলোর ঘনমাত্রা গুণ করলে ঠিক এই সংখ্যাটা পাওয়া যায়। আর আইপিটা তাহলে কি? আইপি হল যে কোনো মুহূর্তে দ্রবণের বর্তমান অবস্থা। আপনি 1 গ্লাস পানিতে লবণ মেশানোর পর সেই মুহূর্তে আয়নগুলোর ঘনমাত্রা গুণ করলে যে সংখ্যাটা পাবেন, সেটাই হলো আইপি। এখন আসল মজাটা হলো এই দুই সংখ্যার তুলনাতে। তার মানে কেএসপি হলো ফাইনাল ডেস্টিনেশন, আর আইপি হলো আমরা এখন কোথায় আছি সেটা। একদম। আর এই তুলনা থেকেই আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নিতে পারি, অধক্ষেপ পড়বে কিনা। যদি আপনার দ্রবণের আইপি ওই লবণের কেএসপি বা ম্যাজিক নাম্বারের চেয়ে কম থাকে, তার মানে এখনও জায়গা খালি আছে, আরও লবণ দ্রবীভূত হবে। ঠিক। আর যদি আইপি আর কেএসপি সমান হয়, তার মানে দ্রবণটা একদম কানায় কানায় পূর্ণ বা সম্পৃক্ত। আর যদি যদি আইপি কোনোভাবে কেএসপিকে ছাড়িয়ে যায়? তখনই বিপত্তি। দ্রবণটা আর অতিরিক্ত আয়ন ধরে রাখতে পারে না, আর সেগুলো একে অপরের সাথে জুড়ে গিয়ে কঠিন পদার্থ হিসেবে থিতিয়ে পড়তে শুরু করে। একেই আমরা বলি অধক্ষেপ পড়া। ব্যাপারটা অনেকটা এই রকম, আমাদের কিডনিতে যে পাথর জমে, সেটাও কিন্তু এই কেএসপি আর আইপির লড়াইয়েরই ফল। তাই নাকি? হ্যাঁ, যখন রক্তে ক্যালসিয়াম বা অক্সালেটের মতো আয়নের পরিমাণ বেড়ে গিয়ে তাদের আইপি নিজের কেএসপিকে ছাড়িয়ে যায়, তখনই সেই আয়নগুলো জমাট বেঁধে পাথর তৈরি করতে শুরু করে। বাহ! তার মানে আমাদের শরীরের ভেতরের একটা সাধারণ সমস্যাও আসলে রসায়নের এই মৌলিক নিয়ম মেনেই চলে। আচ্ছা, এই যে কেএসপি এর কথা বলছেন, এটা কি সব লবণের জন্য একই রকমভাবে হিসাব করা হয়? মূল নীতিটা একই, তবে লবণের গঠন যত জটিল হয়, মানে একটা লবণ ভেঙে যতগুলো আয়ন তৈরি করে, হিসাবটাও একটু বদলে যায়। যেমন সাধারণ লবণ বা NaCl ভেঙে 2টো আয়ন দেয়, কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইড মানে CaCl2 সেটা ভেঙে 3টা আয়ন দেয়। তাই তাদের ক্ষেত্রে দ্রাব্যতার সাথে কেএসপি এর সম্পর্কটাও ভিন্ন হয়। তবে মূল কথা হলো, প্রত্যেক স্বল্প দ্রবণীয় লবণের জন্য একটা নির্দিষ্ট কেএসপি আছে, যা তার দ্রাব্যতার পরিচয় বহন করে। আচ্ছা, এই যে দ্রাব্যতার কথা আমরা বলছি, এটা তো বিশুদ্ধ পানির ক্ষেত্রে। কিন্তু বাস্তবে তো আমরা বিশুদ্ধ পানি খুবই কমই পাই। যদি পানিতে আগে থেকেই অন্য কোনো লবণ মেশানো থাকে, তাহলে কি আমাদের এই সব হিসাব বদলে যাবে? চমৎকার প্রশ্ন। আর এখানেই সম আয়ন প্রভাব বা কমন আয়ন এফেক্টের ধারণাটি আসে, যা দ্রাব্যতার পুরো খেলাটাকেই বদলে দিতে পারে। ব্যাপারটা একটা উপমা দিয়ে বোঝালে সহজ হবে। হ্যাঁ, সেটা খুব ভালো হয়। ভাবুন,
সিলভার ক্লোরাইড বা AgCl নামের একটা স্বল্প দ্রবণীয় লবণ পানিতে তার সিলভার আর ক্লোরাইড আয়ন ছাড়ছে। এখন ওই পানিতে যদি আপনি আগে থেকেই খাবার লবণ মানে NaCl গুলে রাখেন, তাহলে কি হবে? খাবার লবণও তো প্রচুর ক্লোরাইড আয়ন নিয়ে বসে আছে, তাই না? তার মানে পানিতে ক্লোরাইড আয়নের ভিড় বেড়ে যাবে। ঠিক তাই, ব্যাপারটা অনেকটা ভিড় বাসে ওঠার চেষ্টার মতো। বাসটা যদি আগে থেকেই ক্লোরাইড নামের যাত্রীতে ভরা থাকে, তাহলে AgCl থেকে নতুন করে আসা ক্লোরাইড যাত্রীর জন্য আর জায়গা থাকে না। রসায়নের ভাষায় লাশাতেলিয়ের নীতি অনুযায়ী সিস্টেমটা এই অতিরিক্ত ক্লোরাইড আয়নের চাপ কমানোর জন্য বিক্রিয়াটাকে উল্টো দিকে ঠেলে দেয়। ফলে আরও বেশি করে সিলভার আর ক্লোরাইড আয়ন মিলে কঠিন AgCl তৈরি করে থিতিয়ে পড়ে। তার মানে কমন বা সাধারণ আয়ন উপস্থিত থাকলে দ্রাব্যতা আরও কমে যায়। হ্যাঁ, এবং নাটকীয়ভাবে কমে যায়। সোর্সের হিসাব অনুযায়ী বিশুদ্ধ পানিতে AgCl যতটুকু দ্রবীভূত হয়, সামান্য লবণ মেশানো পানিতে তার চেয়ে প্রায় লক্ষ গুণ কম দ্রবীভূত হয়। বলেন কি লক্ষ গুণ? এক মিনিট, আপনি বলছেন সামান্য একটা জিনিস যোগ করে আরেকটা জিনিসের দ্রাব্যতা এতখানি নিয়ন্ত্রণ করা যায়? এটা তো রসায়নবিদদের হাতে একটা সুপার পাওয়ারের মতো শোনায়। এর কি কোনো বাস্তব প্রয়োগ আছে? অবশ্যই আছে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োগ হল নির্বাচিত অধঃক্ষেপণ বা সিলেক্টিভ প্রেসিপিটেশন। ধরুন, আপনার কাছে একটা দ্রবণে কপার আর জিঙ্ক এই দুটো ধাতুর আয়ন মিশে আছে। আপনি চান শুধু কপারকে আলাদা করতে, জিঙ্ককে নয়। এটা কিভাবে সম্ভব? দুটোই তো দ্রবণে মিশে আছে। এখানেই সম আয়ন প্রভাবের জাদু। আমরা প্রথমে দ্রবণের সামান্য হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl যোগ করি, আর তারপর হাইড্রোজেন সালফাইড বা H2S গ্যাস পাঠাই। H2S ভেঙে সালফাইড আয়ন দেয়, যা কপার আর জিঙ্ক দুটোর সাথেই অধঃক্ষেপ তৈরি করতে পারে। কিন্তু আমরা তো দুটোকে চাই না, শুধু একটাকে চাই। তাহলে নিয়ন্ত্রণের চাবিকাঠিটা কোথায়? H2S এর ভেঙে যাওয়াকে প্রচণ্ডভাবে বাধা দেয়। ফলে দ্রবণে সালফাইড আয়নের পরিমাণ একদম নিয়ন্ত্রিত এবং খুব কম থাকে। এই অল্প পরিমাণ সালফাইডই কপারকে অধঃক্ষিপ্ত করার জন্য যথেষ্ট, কারণ কপার সালফাইডের KSP খুব কম। আচ্ছা। কিন্তু জিঙ্ক সালফাইডের KSP তুলনামূলকভাবে বেশি হওয়ায় তাকে থিতিয়ে ফেলার জন্য এই সামান্য সালফাইড যথেষ্ট নয়। বাহ! তার মানে দ্রবণের পরিবেশ সামান্য বদলে দিয়েই রসায়নবিদরা বেছে নিতে পারেন কোন পদার্থটি থিতিয়ে পড়বে আর কোনটি দ্রবণে থেকে যাবে। এটা তো দারুণ একটা কৌশল। আমার মনে আছে ল্যাবে প্রথমবার এটা করতে গিয়ে আমি ভুল করে অতিরিক্ত H2S যোগ করে ফেলেছিলাম, আর পুরো দ্রবণটা একটা কালো কাদার পিণ্ডে পরিণত হয়েছিল। পরিমাণটা আসলেই খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পরিমাণটা নিখুঁত হওয়া খুব জরুরি। কিন্তু দেখুন, আমরা এতক্ষণ আলোচনা করলাম একটা পদার্থ কতটা দ্রবীভূত হবে বা কিভাবে তার দ্রাব্যতাকে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু সবচেয়ে গোড়ার প্রশ্নটা কিন্তু এখনও বাকি। কোন প্রশ্নটা? ওই যে শুরুতে যেটা দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, লবণ কেন উবারোপ্ট পানিতে দ্রবীভূত হয়, এর পেছনের মূল চালিকা শক্তিটা কি? ঠিকই তো। এর কারণটা কি? এর উত্তরটা লুকিয়ে আছে দুটো বিপরীতমুখী শক্তির এক লড়াইয়ের মধ্যে। ব্যাপারটাকে একটা দড়ি টানাটানি খেলার মতো ভাবতে পারেন। দড়ি টানাটানি? কাদের মধ্যে? একদিকে আছে ল্যাটিস শক্তি। এটা হলো সেই শক্তি যা একটা লবণের কেলাসের ভেতর আয়নগুলোকে খুব শক্ত করে একসাথে বেঁধে রাখে, ঠিক যেন একটা পরিবারের সদস্যদের একতার বাঁধন। এই বাঁধন ভাঙতে বাইরে থেকে শক্তির প্রয়োজন হয়। আর দড়ির অন্য প্রান্তে কে আছে? অন্য প্রান্তে আছে জলযোজন শক্তি বা হাইড্রেশন এনার্জি। এটা হলো পানির অণুগুলোর সম্মিলিত আকর্ষণ বল। পানির অণুগুলো ওই পরিবারের সদস্যদের অর্থাৎ আয়নগুলোকে আলাদা করে নিজের দিকে টানতে চায়। এই দড়ি টানাটানিতে যদি পানির আকর্ষণ শক্তি মানে জলযোজন শক্তি জিতে যায়, তবেই ওই লবণের পরিবার ভেঙে যাবে এবং সেটি পানিতে দ্রবীভূত হবে। আর যদি ল্যাটিস শক্তি জিতে যায়? তাহলে লবণটা অদ্রবণীয় থেকে যাবে। দারুণ উপমা। তার মানে দ্রাব্যতা হল এই দুই শক্তির লড়াইয়ের ফলাফল। জলযোজন শক্তিকে জিততে হবে। এই শক্তিগুলো কি আয়নের আকার বা চার্জের ওপর নির্ভর করে? হ্যাঁ, দুটোই খুব গুরুত্বপূর্ণ। সাধারণত আয়নের চার্জ যত বেশি আর আকার যত ছোট হয়, এই দুটো শক্তি তত বাড়ে। এই নীতির একটা চমৎকার উদাহরণ হল সিলভার হ্যালাইডগুলো। যেমন সিলভার ফ্লোরাইড বা AgF পানিতে দ্রবণীয়, কিন্তু সিলভার ক্লোরাইড বা AgCl প্রায় অদ্রবণীয়।
কিন্তু ফ্লোরিন আর ক্লোরিন তো একই গ্রুপের মৌল, তাহলে এত পার্থক্য কেন? কারণ ফ্লোরাইড আয়ন ক্লোরাইড আয়নের চেয়ে আকারে অনেক ছোট। এই ছোট আকারের জন্য পানির অণুগুলো তাকে অনেক বেশি আকর্ষণ করতে পারে, মানে তার জলযোজন শক্তি অনেক বেশি হয়। এই অতিরিক্ত জলযোজন শক্তি এজিএফ এর ল্যাটিস শক্তিকে বা বাঁধনকে হারিয়ে দেয়, ফলে এজিএফ দ্রবীভূত হয়। কিন্তু এজিসিএল এর ক্ষেত্রে দড়ি টানাটানিতে ল্যাটিস শক্তি জিতে যায়। তার মানে পর্যায় সারণীতে ওপর থেকে নিচে নামলে যে আকারের পরিবর্তন হয় সেটাও দ্রাব্যতার ওপর সরাসরি প্রভাব ফেলে। একদম, যেমন গ্রুপ 2 এর হাইড্রোক্সাইডগুলোর কথা ভাবুন। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্রায় অদ্রবণীয়, কিন্তু গ্রুপের যত নিচে যাবেন, যেমন বেরিয়াম হাইড্রোক্সাইড, তার দ্রাব্যতা তত বাড়তে থাকে। কারণ উপর থেকে নিচে নামলে ক্যাটায়নের আকার বাড়ে, এতে ল্যাটিস শক্তি আর জল যোজন শক্তি দুটোই কমে, কিন্তু ল্যাটিস শক্তি কমে যাওয়ার হারটা অনেক বেশি, ফলে তুলনামূলকভাবে জল যোজন শক্তির প্রভাব বেড়ে যায় এবং দ্রাব্যতা বাড়ে। দ্রাব্যতার ওপর এই বিশ্লেষণটা সত্যি অসাধারণ। পুরো বিষয়টাকে একটা গল্পের মতো মনে হচ্ছে। সীমা নির্ধারণ, নিয়ম বদলানো আর সবশেষে এক শক্তির লড়াই। চলুন আজকের আলোচনার মূল বিষয়গুলো আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। অবশ্যই। আমরা প্রথমে দেখেছি দ্রাব্যতার একটা সীমা আছে, যা কেএসপি দিয়ে মাপা হয়। আর দ্রবণের বর্তমান অবস্থা অর্থাৎ আইপি যদি এই কেএসপিকে ছাড়িয়ে যায়, তাহলেই অধক্ষেপ পড়ে। এরপর আমরা দেখলাম দ্রবণে কোনো কমান বা সাধারণ আয়ন যোগ করে এই দ্রাব্যতাকে কমানো যায়, যা নির্দিষ্ট আয়নকে আলাদা করার মতো গুরুত্বপূর্ণ কাজে লাগে। আর সবশেষে আমরা উন্মোচন করলাম দ্রবীভূত হওয়ার পেছনের মূল কারণ ল্যাটিস শক্তি আর জলযোজন শক্তির লড়াই। যদি আজকের আলোচনা থেকে মাত্র 3টি জিনিস মনে রাখতে হয়, শ্রোতাদের জন্য সেগুলো কি হবে? প্রথমত, আইপি বনাম কেএসপি নিয়মটা, এটাই অধক্ষেপ পড়ার ভবিষ্যৎবাণী করার চাবিকাঠি। দ্বিতীয়ত, সম আয়ন প্রভাব। সাধারণ আয়ন যোগ করলে দ্রাব্যতা সব সময় কমে। এটা ল্যাবের একটা অত্যন্ত শক্তিশালী কৌশল। আর তৃতীয়ত, শক্তির লড়াই। দ্রাব্যতা কোনো জাদুমন্ত্র নয়, এটা দুটো শক্তির খেলার ফল। কেলাসকে ধরে রাখা ল্যাটিস শক্তি এবং তাকে ভাঙার জলযোজন শক্তি। দ্রবীভূত হতে হলে জলযোজন শক্তিকে জিততেই হবে। চমৎকার সারসংক্ষেপ। তাহলে আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাই। আমরা পুরো আলোচনায় পানিকে দ্রাবক হিসেবে ব্যবহার করেছি, যা একটা পোলার বা চার্জযুক্ত অণু। কিন্তু রসায়নের একটা বিখ্যাত নীতি হল লাইক ডিজলভস লাইক, বা সদৃশ্য সদৃশে দ্রবীভূত হয়। এই নীতি অনুযায়ী লবণের মতো আয়নিক যৌগগুলো তেল বা হেক্সেনের মতো নন পোলার দ্রাবকে প্রায় অদ্রবণীয়। তাহলে ভাবার বিষয় হল রসায়নবিদরা কিভাবে বিভিন্ন ধরনের দ্রাবকের দ্রাব্যতার এই বিশাল পার্থক্যকে কাজে লাগিয়ে জটিল মিশ্রণ থেকে কোনো একটি নির্দিষ্ট উপাদানকে বের করে আনেন। ওষুধ তৈরি থেকে শুরু করে পারফিউমের জন্য সুগন্ধি নিষ্কাশন পর্যন্ত এই প্রক্রিয়া, যা সলভেন্ট এক্সট্রাকশন নামে পরিচিত, তা কিভাবে আমাদের আজকের আলোচনার এই মৌলিক নীতির উপর ভিত্তি করে কাজ করে।